কথিকা 2 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলছে চার্লস ডিকেন্সের লেখা বিখ্যাত উপন্যাস আ ক্রিসমাস ক্যারল। আজ পাঠ করছি দ্বিতীয় পর্ব। কথা বলতে বলতে নিজের অজান্তেই চোখ নামিয়েছিলেন স্ক্রুজ। আবার তাকাতেই দেখলেন ভূতটা ঠিক তেমনিভাবেই বসে আছে চেয়ারে। নিশ্চল চোখের ওই জ্বলন্ত দৃষ্টি কি কোনো মানুষ সইতে পারে? তাছাড়া ওটার চারপাশে যেন বিরাজ করছে নারকীয় একটা আবহাওয়া। চোখে দেখতে না পেলেও পরিষ্কার অনুভব করতে পারছেন স্ক্রুজ। কারণ ঘরের দরজা জানলা বন্ধ থাকা সত্ত্বেও যেন অদৃশ্য কোনো চুলোর গরম বাষ্পে ধীরে ধীরে উঠছে ওটার চুল আর ওয়েস্ট কোটের ঝুল। দাঁত খোঁচানোর ওই খড়কেটা দেখতে পাচ্ছ? এভাবে চুপচাপ বসে থাকলে মাথাটা আরও খারাপ হয়ে যাবে ভেবে আবার কথা বলে উঠলেন স্ক্রুজ। অবশ্য এই প্রশ্ন করার পেছনে আরেকটা উদ্দেশ্য ছিল তার। তিনি চাইছিলেন অন্তত কিছুক্ষণের জন্যে হলেও ভয়ঙ্কর ওই দৃষ্টিটা তার মুখের উপর থেকে অন্যদিকে সরিয়ে দিতে। পাচ্ছি, জবাব দিল ভূত। তুমি তো এদিকে তাকাওইনি। তাকাই বা না তাকাই, গলা চড়িয়ে বলল ভূত, দেখতে ঠিকই পাচ্ছি। বেশ, বললেন স্ক্রুজ। এখন এই খড়কেটা যদি আমি খেয়ে ফেলি তাহলে আগামী কয়েকদিন ধরে আমার চারপাশ ঘিরে নেচে বেড়াবে ভূতের দল। কিন্তু তাদের কোনোটাই আসল নয়, সবই মন গড়া। সত্যি বলতে কি, এসব মানুষের পাগলামি ছাড়া আর কিছুই নয়, চত্বর সব। এ কথা শোনার সাথে সাথে ভীষণ একটা চিৎকার দিয়ে উঠল ভূতটা। তারপর এত জোরে জোরে শেকলটা বাজাতে লাগলো যে চেয়ারের একটা হাতল আঁকড়ে ধরে অতি কষ্টে মূর্ছা যাওয়ার হাত থেকে নিজেকে রক্ষা করলেন স্ক্রুজ। কিন্তু ভয়াবহ একটা দৃশ্য অপেক্ষা করছিল তার জন্য। বদ্ধ ঘরে যেন খুব গরম লাগছে এমন ভঙ্গি করে মাথার রুমালটা খুলে ফেলল ভূতটা, আর সাথে সাথে তার নিচের চেয়ারটা ঝুলে পড়ল বুকের উপর। এবারে আর চেয়ারে বসে থাকতে পারলেন না স্ক্রুজ। হাঁটু ভেঙে মেঝেতে পড়ে গিয়ে দুহাতে মুখ ঢাকলেন। বললেন, যথেষ্ট হয়েছে, এবার দয়া করে থামো। কিন্তু তুমি আমার সাথে এরকম করছো কেন? কি এমন ক্ষতি করেছি আমি তোমার? হায় রে মানুষ, পার্থিব চিন্তা ছাড়া আর কিছুই নেই মাথায়, বলল ভূত। এখনো বলো আমাকে বিশ্বাস করো কি না? করি, বললেন স্ক্রুজ। বিশ্বাস আমাকে করতেই হবে, কিন্তু ভূতেদের কি নিজেদের রাজ্য ছেড়ে পৃথিবীতে আসা উচিত? আর যদি আসেও এত জায়গা থাকতে আমার বাড়িতে কেন? কারণ প্রত্যেক মানুষেরই যথাসাধ্য ভ্রমণ করা উচিত। শুধু বিদেশেই নয়, দেশেও যাবার মতো অনেক জায়গা আছে। প্রত্যেকেরই উচিত তাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী ও সহকর্মীদের বাড়িতে যাওয়া। যারা বেঁচে থাকতে এই কাজ করে না, মরার পর তাদের ঘাড়ে চাপে সেই দায়। কোথাও স্থির থাকতে পারে না তারা, ঘুরে বেড়াতে হয় সারা পৃথিবী জুড়ে। সে যে কি কষ্ট হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। অথচ বেঁচে থাকতে কাজগুলো সেরে রাখলে এখন কত সুখে থাকতে পারতাম। কথা শেষ করেই আবার চিৎকার করে উঠল ভূতটা। তারপর ভীষণ জোরে বাজাতে লাগলো শেকল। তোমার কোমরে এভাবে শেকল বাঁধা রয়েছে কেন? কাঁপতে কাঁপতে জানতে চাইছেন স্ক্রুজ। এই শেকল আমার নিজের তৈরি, জবাব দিল ভূত। এর প্রত্যেকটা ইঞ্চি আমার হাতে গড়া। বেঁচে থাকতে ইচ্ছে করে তৈরি করেছি এই শিকল, তারপর ধীরে ধীরে লম্বা করেছি সেটাকে। মরার পরে তাই এটাকে বেঁধেছি কোমরের সাথে সম্পূর্ণ নিজের ইচ্ছে। এটার গঠন কৌশল কি খুব অদ্ভুত মনে হচ্ছে তোমার? আরও কাঁপতে লাগলেন স্ক্রুজ। নাকি এরকম একটা শেকল তুমিও বয়ে বেড়াচ্ছ? আবার বলে উঠল ভূত। তাহলে অবশ্য শেকল সম্বন্ধে তোমাকে জ্ঞানদান করা বৃথা। জানো, আমার এই শেকলটা 7 বছর আগেও ঠিক এমনই ভারী ছিল। এই বছরে তোমারটার ওজন নিশ্চয়ই আরও বেড়েছে। ওহ, যে বয়, একমাত্র সেই জানে এর ভার। চমকে উঠে নিজের চারপাশে চেয়ে দেখলেন স্ক্রুজ। তিনি ভেবেছিলেন 250 কিংবা 300 ফুট লম্বা একটা শেকলে
নিজেকে জড়ানো অবস্থায় দেখতে পাবেন, কিন্তু আশেপাশে সেরকম কিছু নেই। জ্যাকব, বললেন স্ক্রুজ। ভাই জ্যাকব মারলে, দয়া করে আমাকে একটু শান্তির বাণী শোনাও। ওরকম কোনো বাণী আমার জানা নেই, বলল ভূত। তাছাড়া শান্তি অন্য রাজ্যের জিনিস অ্যাবনেজার স্ক্রুজ। সেখানকার নিয়মকানুন, মানুষজন সবই আলাদা। সত্যি বলতে কি, সে রাজ্য যে চোখে দেখেনি তাকে বলে বোঝানো অসম্ভব। সেখান থেকে কিছু শান্তি পাওয়ার চেষ্টা করেছি, কিন্তু পাইনি বললেই চলে। কোথাও থাকতে পারি না আমি, বিশ্রাম নিতে পারি না এক দণ্ড। জীবনে কাউন্টিং হাউসের বাইরে যাইনি কখনো। ঘাড় গুঁজে শুধু বসে থেকেছি আর টাকা গুনেছি। এখন মেটাতে হচ্ছে তার দায়। ঘুরছি, শুধু ঘুরে বেড়াচ্ছি, এবং জানি না ক্লান্তিকর এই যাত্রা শেষ হবে কখন। গভীরভাবে চিন্তা করার সময় পকেটে হাত ঢুকিয়ে দেয়া স্ক্রুজের চিরাচরিত অভ্যেস। আজও তার ব্যতিক্রম হল না। পকেটে হাত ঢুকিয়ে ভূতের কথার অর্থগুলো চিন্তা করতে লাগলেন তিনি, কিন্তু মাথা ওপর দিকে তুললেন না, মেঝে থেকে উঠলেন না। কিছুক্ষণ পর বললেন, তোমার এই ভ্রমণ নিশ্চয়ই খুব ধীর গতির ছিল জ্যাকব। কথাগুলো স্ক্রুজ বেশ নরম গলায় বললেও বলার ধরনটা ছিল পাকা ব্যবসায়ীর মতো। ধীর গতির, বলল ভূত। 7 বছর আগে মারা গেছ, বললেন স্ক্রুজ, আর তারপর থেকে শুধু ভ্রমণই করছ। হ্যাঁ, সারাটা সময়, বলল ভূত। কোনো বিশ্রাম নেই, কোনো শান্তি নেই, সেই সাথে চলছে বিবেকের অন্তহীন দংশন। দ্রুত ভ্রমণ করেছ, জানতে চাইলেন স্ক্রুজ। বাতাসের পাখায় ভর দিয়ে, জবাব দিল ভূত। তাহলে তো 7 বছরে অনেক দেশ ভ্রমণ করার কথা, চিবিয়ে চিবিয়ে বললেন স্ক্রুজ। কথায় বিদ্রূপের আভাস পেয়ে আবার ভয়ঙ্কর একটা হুঙ্কার ছাড়ল ভূতটা। তারপর এত জোরে বাজাতে লাগলো শেকলটা যে খান খান হয়ে গেল রাতের স্তব্ধতা। স্ক্রুজ মনে মনে ভাবলেন, এখন যদি কোনো প্রহরী এসে উপদ্রবের দায়ে ভূতটাকে পাকড়াও করে নিয়ে যায়, তাকে মোটেই দোষ দেয়া যাবে না। আরে নশ্বর মানুষের দল, চেঁচিয়ে উঠল ভূতটা। কিছুই জানো না তোমরা, একবারও ভাবো না কত বড় বড় শেকলে বাধা পড়ে আছো। মনে রেখো, একদিন সবাইকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। অবশ্য ভালো মানুষদের জন্য এটা কোনো চিন্তার কারণ নয়। তারা বরং অনন্তকাল সুখে থাকার জন্যে দুদিনের এই পৃথিবী ছেড়ে যেতে পারলেই বাঁচে। সমস্যা হলো তোমার কিংবা আমার মতো মানুষদের নিয়ে। আমরা কখনোই ভাবি না জীবন মাত্র একটাই, আর সেই জীবনে ভুল করলে পরে হাজার আফসোস করেও কোনো লাভ হবে না। ভুল করেছি আমি, হ্যাঁ ভুল করেছি সারাটা জীবন ধরে। কিন্তু তোমার আফসোসের কোনো কারণ তো দেখতে পাচ্ছি না জ্যাকব, বললেন স্ক্রুজ। ব্যবসায়ী হিসেবে বেশ সফল ছিলে তুমি। ব্যবসা? হাত মোচড়াতে মোচড়াতে আবার চেঁচিয়ে উঠল ভূতটা। ব্যবসা করেছি মানুষকে নিয়ে। দয়া, ক্ষমা, দান, পরোপকার, এসব সৎ গুণগুলোকে পর্যন্ত ব্যবহার করেছি ব্যবসায়িক স্বার্থে। হায় রে দানশীলতা! যা দান করব তার 10 গুণ লাভ সম্বন্ধে নিশ্চিত হবার পরেই কেবল খুলে গেছে আমাদের দানের হাত। ছট করে শেকলটা উঁচুতে তুলে ধরল ভূতটা, যেন ওটাই তার সমস্ত যন্ত্রণার মূল। পরক্ষণেই সশব্দে ছেড়ে দিল মেঝের উপর। বছরের এই সময়টাতেই আমার কষ্ট হয় সবচেয়ে বেশি, বলল ভূত। এ সময় আমার ছোটাছুটি সবচেয়ে বেড়ে যায়। মানুষের বাড়ি বাড়ি যাই, দেখি তাদের জীবনযাত্রা, কিন্তু কারো মুখের দিকে চোখ তুলে তাকাতে পারি না, কারণ জীবনে যা কখনোই পারিনি এরা তা পারছে অনায়াসে। এক আত্মীয় যাচ্ছে আর এক আত্মীয়ের বাড়ি, এক বন্ধু যাচ্ছে আরেক বন্ধুর বাড়ি, এমনকি জ্ঞানী গুণী মানুষেরা পর্যন্ত কোনোরকম দ্বিধা না করে যাচ্ছে গরিবদের বাড়িতে। ভূতের আলোচনার বিষয়বস্তু মোটেই ভালো লাগলো না স্ক্রুজের। আরও কাঁপতে লাগলেন। শোনো শোনো, চেঁচিয়ে উঠল ভূত। আর খুব বেশিক্ষণ আমি থাকতে পারবো না এখানে। শুনবো, নিশ্চয়ই শুনবো, বললেন স্ক্রুজ, কিন্তু আমাকে এভাবে কষ্ট দিও না জ্যাকব। এই রূপ ধরে আমার সামনে বসে থেকো না,
তোমাকে অনুরোধ করছি। বুঝতে পারছি না কোন রূপে দেখা দিলে ভালো লাগবে তোমার। আমি অবশ্য দিনের পর দিন তোমার পাশে বসে থেকেছি, অদৃশ্য হয়ে থাকতাম বলে দেখতে পাওনি তুমি। কথাটা শুনেই গা ছমছম করে উঠল স্ক্রুজের। ভ্রু থেকে ঘাম মুছে ফেললেন তিনি। অনেকদিন থেকেই ভেবেছি, বলল ভূত, দেখা দেব তোমাকে। শেষমেশ আজকের রাতটাকেই বেছে নিলাম প্রায়শ্চিত্ত করব বলে। দেখো এবনাজার, আজ আমি এখানে এসেছি তোমাকে সাবধান করে দিতে। এখনো সময় আছে, সাবধান হও। এমন কাজ করো না যাতে আমার ভাগ্য বরণ করে নিতে হয়। সাবধান না করে কি তুমি পারো? তুমি যে আমার বন্ধু ছিলে, বললেন স্ক্রুজ। ধন্যবাদ। একটা কথা বলে রাখি তোমাকে, বলল ভূত। পরপর 3টে ভূত আসবে তোমার বাড়িতে। কথাটা শোনার সাথে সাথে ভূতটার মতোই নিচের চোয়ালটা প্রায় বুকের উপরে ঝুলে পড়ল স্ক্রুজের। বললেন, এতদিন পরে পুরনো বন্ধুর সাথে দেখা করতে এসেছো এরকম একটা কথা বলার জন্যে? হ্যাঁ, কিন্তু আমি ওদের সাথে দেখা করতে চাই না, বললেন স্ক্রুজ। হুম, দেখা তোমাকে করতেই হবে, বলল ভূত, নইলে নিজেকে শোধরাতে পারবে না। আগামীকাল রাতে যখন ঘণ্টাটা একবার বেজে উঠবে, ঠিক তখনই এসে হাজির হবে প্রথম ভূত। একেবারে সবগুলোকে হাজির করে ঝামেলাটা মিটিয়ে ফেলা যায় না জেকব, বললেন স্ক্রুজ। দ্বিতীয় ভূতটা আসবে পরশু রাতে, ওই একই সময়। তৃতীয়টা আসবে তার পরের রাতে। 12টার শেষ ঘণ্টার রেশ মিলিয়ে যাবার আগেই এসে হাজির হবে সে। আমাকে আর খুঁজো না, পাবে না। তার চেয়ে বরং আরেকটা মুহূর্তও নষ্ট না করে নজর দাও নিচের দিকে। আমার পরিণতি তো চোখের সামনেই দেখলে। কথা বলতে বলতেই টেবিল থেকে রুমালটা তুলে নিয়ে আগের মতো মাথার সাথে বেঁধে নিল ভূতটা। রুমালটা হাতে নিতে দেখি মাথা নামিয়ে ফেলেছিলেন স্ক্রুজ। চোয়ালে চোয়ালে খট করে বাড়ি লাগা শব্দ কানে আসতে বুঝলেন বাধা শেষ। একটু পর সাহস করে মাথা তুললেন স্ক্রুজ। দেখলেন শেকলের খানিকটা ঘাড়ে তুলে নিয়ে একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে আছে ভূতটা। স্ক্রুজের দিকে তাকিয়ে পেছাতে লাগলো ভূতটা। এক পা করে পেছায় আর একটু করে খুলে যেতে থাকে জানালা। এভাবে পেছাতে পেছাতে যখন জানালার কাছে গিয়ে পৌঁছল ভূতটা, জানালার দুটো পাল্লাই তখন হাট হয়ে খুলে গেছে দুদিকে। জানালার কাছে দাঁড়িয়ে স্ক্রুজকে কাছে যাবার ইশারা করল ভূতটা। সাথে সাথে এগোতে লাগলেন স্ক্রুজ। 2 ধাপের মধ্যে পৌঁছতে হাত তুলে থামতে ইশারা করল মার্লের ভূত। স্ক্রুজ থামলেন। তবে তার এই থামার পেছনে ভূতের আদেশ যতটা না কাজ করেছে, তার চেয়ে অনেক বেশি কাজ করেছে ভয় এবং বিস্ময়। ভূতটা হাত তুলতেই তার কানে এসেছে একটা গোলমালের শব্দ। একসাথে যেন এগিয়ে আসছে অনেকগুলো লোক। কান পাততেই স্ক্রুজ বুঝতে পারলেন বিলাপ করছে তারা, বুক চাপড়াচ্ছে অনুশোচনায়। কিসের এত দুঃখ তাদের? ঠিক বুঝতে না পারলেও স্ক্রুজের মনে হলো এই দুঃখের সাথে যেন মিশে রয়েছে অভিযোগ, আর সেই অভিযোগ নিজেরই বিরুদ্ধে। ভূতটাও কান পেতে শুনল সেই শব্দ, তারপর চিৎকার করে যোগ দিল বিলাপে। কিছুক্ষণ পর উড়ে উঠে জানালা দিয়ে বেরিয়ে গেল সে। দেখতে দেখতে মিশে গেল হিমেল রাতের অন্ধকারে। এতক্ষণে ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠেছিলেন স্ক্রুজ। এবারে আর কৌতূহল দমন করতে পারলেন না। ছুটে গেলেন তিনি জানালার ধারে। সামান্য ঝুঁকে পড়ে দৃষ্টি মেলে দিলেন বাইরে। অবাক হয়ে দেখলেন রাতের আকাশ ভরে গেছে ভূতে। এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াচ্ছে তারা, যেন শান্তি পাচ্ছে না কোথাও। আর এই ছুটোছুটির সময় এক মুহূর্তের জন্যেও চুপ করে থাকতে পারছে না, বিলাপ করছে, গোঙাচ্ছে। মার্লের ভূতের মতোই একটা করে শেকল বাঁধা রয়েছে প্রত্যেকের কোমরে। শুধু এক জায়গায় কয়েকটা ভূত বাঁধা রয়েছে একই শেকলে। বেঁচে থাকতে এই কজন খুব সম্ভবত সরকারি কর্মচারী ছিল। অন্তত একজন হলেও মুক্ত আছে কিনা সেটা দেখার জন্য চারপাশে আরেকবার ভালো করে নজর বুলালেন স্ক্রুজ। নেই। বেশ কয়েকটা ভূতকে চিনতে পারলেন স্ক্রুজ। বেঁচে থাকতে ওদের সাথে পরিচয় ছিল তার। বিশেষ করে সাদা ওয়েস্টকোট পরা একটা বুড়ো ভূতকে চিনতেন খুব ভালোভাবে। বিশাল একটা লোহার সিন্দুক বাঁধা রয়েছে তার গোড়ালির সাথে।
ছোট্ট একটা বাচ্চা নিয়ে বাড়ির দরজার সামনে বসে আছে দুস্থ এক মহিলা। তাকে সাহায্য করার জন্যে অস্থির হয়ে উঠেছে ভূতটা, কিন্তু না পেরে কাঁদছে করুণ সুরে। স্ক্রুজ এবার পরিষ্কারভাবে বুঝতে পারলেন ভূতগুলোর বিলাপের কারণ। যে কোনোভাবেই হোক মানুষকে সাহায্য করতে চাইছে তারা, কিন্তু পারছে না। বেঁচে থাকতে যে কাজটা তারা অনায়াসে করতে পারত, মরার পরে সেই শক্তি হারিয়ে ফেলেছে চিরতরে। আরও বেশ কিছুক্ষণ কেটে গেল এভাবে। তারপর ভূতগুলোই হারিয়ে গেল কুয়াশায়, নাকি কুয়াশায় ঢেকে ফেলল তাদের। স্ক্রুজ ঠিক বুঝতে পারলেন না, কিন্তু তাদের কণ্ঠ আর শুনতে পেলেন না তিনি। চোখ রগড়ে আবার তাকালেন তিনি সামনের দিকে। রাত বয়ে চলেছে কোটি বছরের পুরনো সেই রাতের মতো। জানালা বন্ধ করে দিলেন স্ক্রুজ। তারপর যে দরজা দিয়ে ভূত ঢুকেছিল সেটা পরীক্ষা করে দেখলেন। নিজের হাতে যেভাবে লাগিয়েছিলেন এখনও ঠিক সেভাবেই লাগানো রয়েছে তালা দুটো। খিলও খোলা নেই। তিনি কেবল বলতে যাচ্ছিলেন, যত্ত সব। কিন্তু কি যেন মনে করে আর বললেন না। হঠাৎ ভীষণ ক্লান্তি পেয়ে বসল তাকে। সেটা সারাদিনের খাটুনির জন্যে, নাকি ভূতের দল দেখে, নাকি ভূতটার সাথে কথা বলে, অথবা রাত গভীর হওয়ায়। স্ক্রুজ ঠিক বুঝতে পারলেন না। সোজা বিছানার দিকে এগিয়ে গেলেন তিনি। কাপড় চোপড় না ছেড়েই এলিয়ে দিলেন শরীরটা, এবং মুহূর্তের মধ্যেই তলিয়ে গেলেন ঘুমের গভীরে। ঘুম ভাঙতেই স্ক্রুজ দেখলেন ঘরটা ছেয়ে আছে অন্ধকারে। সে অন্ধকার এত গাঢ় যে কোথায় দেয়াল আর কোথায় জানালা ঠাহর করা যায় না। চোখ বড় বড় করে অন্ধকার ভেদ করতে চাইলেন স্ক্রুজ, কিন্তু কোনো লাভ হলো না। ঠিক এই সময় বেজে উঠল আশপাশের কোনো গির্জার ঘড়ি। একে একে সিকি ঘণ্টার 4টে সংকেত জানালো ঘড়িটা। সুতরাং ঘণ্টা ধ্বনি শোনার জন্যে কান খাড়া করলেন স্ক্রুজ। তাকে চরম বিস্মিত করে বেজে চলল ভারী ঘণ্টাটা। ষষ্ঠ ঘণ্টার পরে পড়ল সপ্তম, তারপর অষ্টম। এভাবে বাঁচতে বাঁচতে 12টায় গিয়ে থামল। 12টা! চমকে উঠলেন স্ক্রুজ। তিনি তো ঘুমিয়েছেন রাত 2টোর পরে। নিশ্চয়ই নষ্ট হয়ে গেছে ঘড়িটা। তুষারখণ্ড ঢুকে পড়েছে ওটার ভেতরে। তা না হলে 12টা বাজবে কিভাবে? এমনভাবে ভ্রুকুটি করলেন স্ক্রুজ যেন পৃথিবীতে ওটার চেয়ে খারাপ ঘড়ি আর একটাও নেই। তারপর স্পর্শ করলেন নিজের রিপিটারের স্প্রিং। ইচ্ছে করলে এই ঘড়িটাকে ঘণ্টার সংকেতের পুনরাবৃত্তি করানো যায়। পরপর 12 বার কেঁপে উঠল স্প্রিংটা। কিন্তু তা কি করে হয়? আপন মনে বলে উঠলেন স্ক্রুজ। পুরো একটা দিন এবং সন্ধ্যা পার করে রাত 12টা পর্যন্ত ঘুমানো কি সম্ভব? এখন দুপুর 12টা বাজে। সেটা ভাবারও উপায় নেই। পূর্ণ সূর্যগ্রহণ হলেও চারপাশে তো অন্ধকার হবে না। ভাবতেই সন্ত্রস্ত হয়ে উঠলেন তিনি। বয়স হয়েছে, ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছেন না তো? বিছানা ছেড়ে লাফিয়ে উঠলেন স্ক্রুজ। সোজা ছুটে গেলেন জানালার দিকে। তুষারপাতের ফলে আচ্ছন্ন হয়ে আছে জানালার কাঁচ। ড্রেসিং গাউনের হাতা দিয়ে মুছতে কিছুটা পরিষ্কার হলো। চোখ তীক্ষ্ণ করে বাইরেটা দেখার চেষ্টা করলেন তিনি, কিন্তু ভারী কুয়াশা ভেদ করে চোখ চলল না। শুধু অনুভব করলেন ভীষণ ঠান্ডা পড়েছে। এবারে কান পাতলেন, কিন্তু লোক চলাচল কিংবা কোলাহলের কোনো শব্দ পেলেন না। অথচ দুপুর 12টা হলে এসব শব্দ কানে আসার কথা। অর্থাৎ সত্যি এখন তাহলে রাত 12টা। ধীরে ধীরে হেঁটে গিয়ে স্ক্রুজ আবার গা এলিয়ে দিলেন বিছানায়। রাজ্যের চিন্তা ভিড় করে এলো মনে। বারবার নানা দৃষ্টিকোণ থেকে আজকের ব্যাপারটা চিন্তা করলেন তিনি, কিন্তু কিছুই বুঝতে পারলেন না। যতই চিন্তা করলেন ততই হতভম্ব হলেন, আর যতই চিন্তা করবেন না বলে ঠিক করলেন ততই আরও বেশি চিন্তিত হয়ে পড়লেন। মার্লের ভূত তাকে চূড়ান্ত অতিষ্ঠ করে ছাড়ল। বারবার গোড়া থেকে ব্যাপারটা ভাবতে লাগলেন স্ক্রুজ। সত্যি কি মার্লের ভূত তার সামনে এসে কথা বলেছিল, নাকি পুরো ব্যাপারটাই একটা দুঃস্বপ্ন? এ নিয়ে আর একটুও চিন্তা করবেন না বলে যতই ইচ্ছে শক্তি খাটাতে লাগলেন স্ক্রুজ, ততই প্রবল শক্তিতে বারবার ছুটে আসতে লাগলো সেই একই চিন্তা। ব্যাপারটা কি? স্বপ্ন
নাকি অন্য কিছু? একরকম আচ্ছন্নের মতো পড়েছিলেন স্ক্রুজ। হঠাৎ সচকিত হয়ে উঠলেন 1.25 ঘন্টার সংকেত শুনে। 12টার পরে 1.25 ঘন্টা, অর্থাৎ 1:45 বাজে। ভাবলেন স্ক্রুজ। প্রায় সঙ্গে সঙ্গে তার মনে পড়ল 1টার সময়ই তো প্রথম ভূতটার আসার কথা। আর ঘুমানোর চেষ্টা করে লাভ নেই বুঝতে পেরে এই 15টা মিনিট শেষ হবার অপেক্ষা করতে লাগলেন স্ক্রুজ। কিন্তু সময়টুকু এতই দীর্ঘ মনে হতে লাগলো যে অন্তত দুবার স্ক্রুজ ভাবলেন হয়তো ঘুমিয়ে পড়েছিলেন তিনি। তার অজান্তে অনেক আগেই বেজে গেছে 1টা। এরকম দ্বিধায় দুলতে দুলতে হঠাৎ তার কানে ভেসে এলো ঘড়ির শব্দ। ডিং ডং। সিকি ঘণ্টা, মনে মনে বললেন স্ক্রুজ। ডিং ডং। 8 ঘণ্টা, বললেন স্ক্রুজ। ডিং ডং। 1.25 ঘণ্টা, বললেন স্ক্রুজ। ডিং ডং। এই তো ঘণ্টা পুরল। বিজয়ীর গলায় বললেন স্ক্রুজ, কিন্তু ভূতটুত কিছুই তো দেখছি না। কথাটা স্ক্রুজ বলে ফেলেছিলেন ঘণ্টা পড়ার আগেই। সুতরাং কথা শেষ হবার প্রায় সাথে সাথেই ভেসে এলো একটা মাত্র গম্ভীর বিষণ্ণ ঘণ্টা ধ্বনি। তপ করে তীব্র একটা আলো জ্বলে উঠল ঘরের ভেতরে। আর ঠিক তখনই কে যেন টান দিল বিছানার চাদর। হ্যাঁ, স্ক্রুজ একটুও নড়েননি, তবু সরে গেল বিছানার চাদর। পরিষ্কার বোঝা গেল চাদরটা ধরে টান দিল কেউ। ব্যাপারটা কি দেখার জন্যে এক হাতে ভর দিয়ে উঠে বসতেই স্ক্রুজ দেখতে পেলেন ভূতটাকে একেবারে মুখোমুখি দাঁড়িয়ে আছে। মুহূর্তে ঘুমের রেশটুকুও উধাও হয়ে গেল স্ক্রুজের। চোখ বড় বড় করে চাইলেন তিনি। ভূতের চেহারাটা অদ্ভুত। প্রথম দৃষ্টিতে মনে হয় মুখটা যেন কোনো শিশুর, পরক্ষণেই মনে হয় ওটা বুড়ো মানুষের মুখ। আরও ভালো করে দেখলে মনে হয় মুখটা বুড়োরই, কিন্তু অতি প্রাকৃত কোনো মাধ্যমের ভেতর দিয়ে দেখার জন্যে আকারে হ্রাস পেয়ে শিশুর মতো লাগছে। লম্বা ঘন সাদা চুল কোমর ছাড়িয়ে নেমে গেছে নিচের দিকে। চুল দেখে মনে হয় বয়সের কারণে পেকে গেছে, অথচ একটা বলির রেখাও নেই মুখে। সুন্দর মসৃণ চামড়া। হাত দুটো বেশ লম্বা আর পেশিবহুল, যেন এই হাতে একবার আটকা পড়লে আর ছাড়া পাবার কোনো উপায় নেই। পা দুটো এবং পায়ের পাতা অত্যন্ত চমৎকার। পরনে দুধ সাদা একটা টিউনিক, কোমরে চকচকে একটা বেল্ট, হাতে হোলির একটা ডাল ধরে আছে সে। সাজসজ্জার মধ্যে একটা জিনিসই একটু বেখাপ্পা, আর সেটা হলো তার পোশাকের এখানে সেখানে আটকে রাখা ফুলগুলো। এখন শীতকাল, অথচ তার পোশাকে শোভা পাচ্ছে গ্রীষ্মের ফুল। তবে সবচেয়ে বেশি অবাক হতে হয় তার মাথার দিকে তাকালে। কপাল থেকে বিচ্ছুরিত হচ্ছে উজ্জ্বল একটা আলো, যে আলোয় আলোকিত হয়ে উঠেছে ঘরের একটা পাশ। ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায় আলোটা সে ব্যবহার করে শুধুমাত্র প্রয়োজনের সময়। একটা টুপি গোজা আছে তার বাহুর নিচে। ব্যবহার করতে না চাইলে ওই টুপি দিয়ে আলোটা ঢেকে রাখে সে। আরও বেশ কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকার পর স্ক্রুজ বুঝলেন নির্দিষ্ট কোনো আশ্চর্যজনক জিনিস ভূতটার চেহারা কিংবা পোশাক আশাকে নেই, বরং তার সব কিছুতেই আছে অবাক হবার মতো ব্যাপার। এই যেমন এতক্ষণ সবচেয়ে আশ্চর্য লাগছিল অসময়ের ফুল আর কপালের আলোটাকে, অথচ এখন সে আলো আবার বিদ্যুতের মতো চমকাতে শুরু করেছে। থেকেই পড়ছে এখানে, থেকেই ওখানে। কখনো মনে হয় ভূতটার একটা মাত্র হাত, কখনো মনে হচ্ছে একটা মাত্র পা, একবার মনে হয় 20টা পা, আবার পরক্ষণেই দেখা যাচ্ছে 2টো পা। হঠাৎ দেখা যাচ্ছে মাথা নেই, আবার মনে হচ্ছে শুধু মাথা আছে, শরীর নেই। অবশ্য দেহের একটিমাত্র অংশে আলো পড়ে বাদবাকি সমস্তটুকু আধারে থাকাতেই এমনটা মনে হচ্ছে। অবাক এই দৃশ্য চলতে চলতেই হঠাৎ করে আবার স্বাভাবিক হয়ে গেল আলোটা। দৃষ্টিগোচর হলো ভূতটা সম্পূর্ণ শরীর। স্যার, আপনি কি সেই ভূত যার আসার কথা আমাকে জানানো হয়েছে? বললেন স্ক্রুজ। হ্যাঁ,
আমি সেই ভূত। কণ্ঠস্বরটা বেশ মিষ্টি আর শান্ত, একেবারে কাছে দাঁড়িয়ে আছে, অথচ কথা বলছে যেন অনেক দূর থেকে। তো আপনি কে? মানে আমি বলতে চাইছি, কোন জাতের ভূত? জানতে চাইলেন স্ক্রুজ। আমি অতীতকালের ক্রিসমাসের ভূত। সুদূর অতীতের? না, তোমার অতীতের। হঠাৎ অদ্ভুত একটা ইচ্ছে জাগল স্ক্রুজের। কেউ যদি জিজ্ঞেস করে কেন জাগলো, তিনি বলতে পারবেন না। স্রেফ জাগলো, এই আর কি। ভূতটাকে টুপি পরা অবস্থায় দেখার ইচ্ছে হলো তার, এবং কথাটা মনে হবার প্রায় সাথে সাথেই তিনি অনুরোধ করলেন ভূতটাকে। কি বললে? ধমকে উঠল ভূতটা। দয়া পরবশ হয়ে তোমার জন্য যে আলো নিয়ে এলাম, তোমার নোংরা হাতে এত শিগগির সেটাকে নিভিয়ে দিতে চাও? তোমার মতো নোংরা মনের মানুষেরাই তো তৈরি করেছে এই টুপি। তোমাদের জন্যেই তো বাধ্য হই এই টুপি মাথায় দিতে। তখন আলোটা ঢাকা পড়ে যায়, তোমাদের সুপথে আনার আর কোনো উপায় থাকে না। ভূতটার এই তত্ত্বকথায় স্ক্রুজের মোটেই ভালো লাগলো না। ভূতের টুপি তৈরি করার ব্যাপারে আবার তার কি ভূমিকা থাকতে পারে? তবে ভূতটাকে আর বিরক্ত করবেন না, মনে মনে এটা ঠিক করে সবিনয়ে জানতে চাইলেন তার আগমনের কারণ। আমি এসেছি তোমার মঙ্গলের জন্যে, জবাব দিল ভূত। ভূতটার কথা শুনে এমন ভাব করলেন স্ক্রুজ যেন কৃতার্থ হয়েছেন, কিন্তু মনে মনে ভাবলেন, রাত জেগে ভূতের বকবক শোনার চেয়ে ঘুমালেই তো মঙ্গল হতো বেশি। স্ক্রুজের মনের কথাটা বুঝতে পেরেই যেন ভূতটা সাথে সাথে বলে উঠল, ঠিক মঙ্গলের জন্যে নয়, আমি আসলে এসেছি তোমাকে শোধরাতে। এখন আমার দিকে মনোযোগ দাও। কথা বলতে বলতে সবল একটা হাত বাড়িয়ে দিয়েছিল ভূতটা। এবার সে হাতে ধরে ফেলল স্ক্রুজের একটা বাহু। ওঠো, চলো আমার সাথে। একসাথে অনেকগুলো কথা বলতে চাইলেন স্ক্রুজ। বলতে চাইলেন, রাতের এই সময়টা হাঁটার পক্ষে মোটেই উপযুক্ত নয়। আবহাওয়াও খুব একটা ভালো যাচ্ছে না। এখন বাইরে যাওয়ার চেয়ে বরং বিছানার উষ্ণতায় নিজেকে সঁপে দেওয়াটাই সমীচীন। কিন্তু বেশ কয়েকদিন আগেই তাপমাত্রা নেমে গেছে শূন্যের নিচে, অথচ এই মুহূর্তে তার পরনে আছে শুধু পাতলা একটা গাউন, মাথায় নাইট ক্যাপ, পায়ে একজোড়া চটি। কিন্তু ভূতের সাথে তর্ক করে লাভ নেই বুঝে একটা দীর্ঘশ্বাস গোপন করে উঠে দাঁড়ালেন স্ক্রুজ। ভূতটা সোজা এগিয়ে গেল জানালার দিকে। চমকে উঠে তার টিউনিকের একটা প্রান্ত চেপে ধরলেন তিনি। বললেন, দেখুন, আমি অতি সামান্য মরণশীল মানুষ। আপনার পড়ে যাবার ভয় না থাকলেও আমার তো সে ভয় আছে। আমার হাতটা শুধু আলতো করে চেপে ধরো এখানে। স্ক্রুজের হৃৎপিণ্ডের জায়গাটা নির্দেশ করল ভূতটা। তাহলে আর পড়ে যাবার ভয় থাকবে না। কথা বলতে বলতেই দেয়াল পেরিয়ে ফাঁকা একটা জায়গায় এসে পৌঁছলেন স্ক্রুজ। চোখের পলকে উধাও হয়েছে শহর। চারপাশে বারবার তাকিয়েও তার কোনো চিহ্ন দেখতে পেলেন না। জায়গাটার দুই পাশেই শস্য ক্ষেত। শহরের সাথেই উধাও হয়েছে আঁধার আর কুয়াশা। ঠান্ডা এখানেও আছে, রাস্তার উপরে বরফ পড়ে আছে এখানে সেখানে, কিন্তু একেবারে ঝকঝক করছে চারিদিক। হায় ঈশ্বর! নিজের অজান্তেই হাততালি দিয়ে উঠলেন স্ক্রুজ। এটাই তো আমার দেশ, এইখানেই কেটেছে আমার শৈশব। নরম চোখে তার দিকে চাইল ভূতটা। আলতোভাবে স্ক্রুজকে ধরে আছে সে। প্রায় মেয়েদের মতো নরম তার হাতের তালু, অথচ সেই স্পর্শে যেন রয়েছে দীর্ঘ অভিজ্ঞতার অনুভব। বাতাসে ভেসে বেড়াচ্ছে অনেক রকম সুগন্ধ। এর প্রত্যেকটাকেই সে আলাদা আলাদাভাবে চেনে। প্রত্যেকটার সাথেই জড়িয়ে রয়েছে হাজারটা চিন্তা, আশা, আনন্দ, বেদনা আর উৎকণ্ঠা, যেসব সে বিস্তৃত হয়েছে অনেক আগেই। তোমার ঠোঁট থরথর করে কাঁপছে, বলল ভূত। আর গালের উপরে ওগুলো কি? বিড়বিড় করে স্ক্রুজ জানালেন যে ওগুলো ফুসকুড়ি। তারপরে এগোবার জন্যে মিনতি করলেন ভূতটাকে। সে যেখানে নিয়ে যাবে সেখানেই যেতে রাজি আছেন তিনি। রাস্তা চিনতে পারছ? জানতে চাইল ভূত। শুধু চেনা? চেঁচিয়ে উঠলেন স্ক্রুজ।
আমার চোখ বেঁধে দিলেও যেতে পারবো এই রাস্তা দিয়ে। অথচ এতগুলো বছর কিনা ভুলেছিলে এখানকার কথা? বলল ভূত। চলো এগোনো যাক। রাস্তার পাশ দিয়ে হেঁটে চলল দুজনে। প্রত্যেকটা বাড়ির দরজা, খুঁটি, গাছ চিনতে পারলেন স্ক্রুজ। অবশেষে বেশ কিছুটা সামনে দেখা গেল একটা গঞ্জের মতো জায়গা। কাছেই একটা সেতু, একটা গির্জা, বাঁক নিয়ে বয়ে চলেছে ছোট্ট নদী। বালকদের পিঠে নিয়ে এগিয়ে চলেছে কয়েকটা টাট্টু ঘোড়া। ছেলেগুলো আবার গরুর গাড়িতে বসে থাকা আরেক দল ছেলের উদ্দেশ্যে চেঁচাচ্ছে। প্রাণোচ্ছল ছেলেগুলো চেঁচাতে চেঁচাতে শেষমেশ গান জুড়ে দিল। তাদের গান শুনতেই যেন শস্যক্ষেত দুলিয়ে দিয়ে হাজির হলো বাতাস। এগুলো কিন্তু অতীতকালের ছেলেদের ছায়া, এদের কেউ আর এখন অত ছোট নেই, বলল ভূত। সুতরাং বুঝতেই পারছ আমাদের উপস্থিতি ওরা মোটেই টের পাবে না। এগিয়ে আসতে লাগলো ছেলেগুলো। একেবারে কাছে আসতে অবাক হয়ে স্ক্রুজ দেখলেন সবাই তার অত্যন্ত পরিচিত, এমনকি প্রত্যেকের নামও মনে আছে। কিন্তু এদের দেখে এত আনন্দ হলো কেন? কেন চকচক করে উঠল এতদিনের ঠান্ডা চোখ জোড়া? ওরা পাশ দিয়ে এগিয়ে যেতে বুকটাই অমন মোচড় দিয়ে উঠল কেন? পরস্পর পরস্পরকে ক্রিসমাসের শুভেচ্ছা জানাচ্ছে ওরা, কিন্তু ক্রিসমাসে তো তার কিছু আসে যায় না। ক্রিসমাস কোন কাজে লেগেছে তার? তবু ওদের মুখের ওই ক্রিসমাস শুভেচ্ছা শুনে অদ্ভুত এক ভালো লাগার আবেশে অন্তরটা আপ্লুত হয়ে উঠছে কেন? স্কুলটা কিন্তু এখনো সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়নি, বলল ভূত। একটা ছেলে রয়ে গেছে এখনো, যাকে তার সহপাঠীদের কেউই পছন্দ করে না। ছেলেটি তার পরিচিত, বলে ফুপিয়ে উঠলেন স্ক্রুজ। এবারে বড় রাস্তা ছেড়ে অতি পরিচিত একটা গলি ধরে এগিয়ে চলল দুজনে। কিছুক্ষণের মধ্যেই পাওয়া গেল ফিকে লাল রঙের ইটের তৈরি একটা দালান। ছাদের উপর ওয়েদার কক সহ ছোট্ট একটা গম্বুজ, আর সেই গম্বুজের সাথে ঝুলছে একটা ঘণ্টা। দালানটা বেশ বড় হলেও অযত্ন আর অবহেলার শিকার। প্রায় অব্যবহৃত অবস্থায় পড়ে আছে প্রশস্ত অফিসগুলো। নোনা ধরেছে দেয়ালে, ভেঙে গেছে জানালা, দরজার পাল্লা পচে প্রায় খসে পড়ার অবস্থা। পাশেই শূন্য আস্তাবলে কককক করতে করতে ঘুরে বেড়াচ্ছে মুরগির দল। কোচ হাউস আর ছাউনিগুলো ঢেকে গেছে ঘাসের জঙ্গলে। বাইরের মতো অবস্থা দালানটার ভেতরেও। স্যাঁতস্যাঁতে দেয়ালওয়ালা সারি সারি ঘর, কিন্তু কোনোটাই সাজানো গোছানো নয়। গা ছমছম করা একটা শূন্যতা যেন জড়িয়ে আছে দালানটাকে। ভূতটার সাথে হলঘর পেরিয়ে পেছন দিকের একটা দরজার কাছে গিয়ে দাঁড়ালেন স্ক্রুজ। আস্তে করে খুলে গেল দরজাটা। স্ক্রুজ দেখলেন বিষণ্ণতার চাদর মুড়ি দেয়া লম্বা ফাঁকা একটা ঘর। সারি সারি ডেস্কগুলো ঘরটার শূন্যতাকে আরও প্রকট করে তুলেছে। চারপাশে জন প্রাণীর কোনো চিহ্ন নেই, শুধু কোণের দিকে একটা ডেস্কে বসে পড়াশোনা করছে ছোট্ট একটা ছেলে। আস্তে করে একটা ডেস্কে বসে পড়লেন স্ক্রুজ। চোখের সামনে নিজের বিস্মৃত প্রায় শৈশবকে দেখে কাঁদতে লাগলেন নিঃশব্দে। ক্ষীণতম কোনো প্রতিধ্বনিও ভেসে আসছে না বাড়ির কোথাও থেকে। প্যানেলের পেছন থেকে চিঁচি করছে না কোনো ইঁদুর, টিপটিপ করে পানি পড়ছে না ওয়াটার স্পাউট থেকে, খসখস করছে না পপলারের পাতা, মৃদুমন্দ বাতাসে দুলছে না ভাড়ারের দুয়ার, খুটখাট শব্দ নেই ফায়ারপ্লেসে। ভীষণ এই নিস্তব্ধতা আরও উতলা করে তুলল স্ক্রুজকে। চোখ বেয়ে পানি পড়তে লাগলো দরদর করে। তার বাহুর উপরে একটা হাত রাখল ভূতটা। আঙুল নির্দেশ করল নিবিষ্ট মনে পাঠরত বালক স্ক্রুজের দিকে। হঠাৎ জানালার কাছে দেখা গেল বিদেশি পোশাক পরা একটা লোককে। পিঠে কাঠ বোঝাই একটা গাধার লাগাম ধরে আছে সে। কোমরবন্ধের সাথে ঝুলছে একটা কুড়াল। আরে, এ তো আলী বাবা! আনন্দে চিৎকার দিয়ে উঠলেন স্ক্রুজ। হ্যাঁ, আলী বাবা। বুড়োকে আমি ভালো করেই চিনি। অনেক দিন আগের এক ক্রিসমাসে ওই ছেলেটার সামনে হাজির হয়েছিল সে, আর ভ্যালেন্টাইন আর তার বুনো ভাই অর্শন। কিছুক্ষণ পর সবাই মিলে চলে গিয়েছিল ওই দিকে। আর দামেস্কের তরুণের কাছে গভীর নিদ্রায় শায়িত লোকটার নাম যেন কি? ওকে আপনি দেখেননি? আর সে যে ভূতটা,
সুলতানের সহিসকে ঝুলিয়ে রেখেছিল মাথা নিচের দিকে করে। বেশ করেছিল। কি দরকার ছিল বেটার রাজকুমারীকে বিয়ে করার? শৈশব নিয়ে একেবারে মেতে উঠলেন স্ক্রুজ। হাসি আর কান্নার মাঝামাঝি এক অদ্ভুত গলায় কথা বলে চললেন তিনি। শহুরে ব্যবসায়ী বন্ধুরা এ অবস্থায় তাকে দেখলে খুবই অবাক হতো। ওই তো সেই তোতা পাখিটা, আবার চেঁচিয়ে উঠলেন স্ক্রুজ। সবুজ শরীর আর হলুদ লেজ, মাথার একেবারে ওপর দিকে লেটুসের মতো কি যেন একটা জিনিস। ওই তো রবিনসন ক্রুসোকে সে বলে। বেচারি দ্বীপের চারপাশটায় ঘুরে আবার বাসায় ফিরতেই রবিনসন ক্রুসোকে উদ্দেশ্য করে বলে উঠে সে, কোথায় গিয়েছিলে? নিশ্চয়ই তুমি চেনো তো তারাকে। আর ওই যে ফ্রাইডে প্রাণ ভয়ে ছুটে চলেছে ছোট্ট খাড়িটার দিকে। আই ফ্রাইডে, আই বেটা। অনেকক্ষণ ধরে এভাবে এক নাগাড়ে কথা বলার পর বালক স্ক্রুজের দিকে তাকিয়ে আহা বেচারি বলেই আবার কেঁদে উঠলেন তিনি। শেষমেশ চোখ মুছে হাত দুটো পকেটে ঢুকিয়ে বললেন, ইস, যদি সেই কাজটা করতাম, কিন্তু এখন আর তা কোনো মতেই সম্ভব নয়। অনেক দেরি হয়ে গেছে। কি ব্যাপার? জানতে চাইল ভূত। না, বললেন স্ক্রুজ, কিছু না। গত রাতে একটা ছেলে আমার দরজার কাছে এসে ক্রিসমাস ক্যারল গাইছিল। আজ তাকে কিছু দেওয়ার ইচ্ছে হচ্ছে আমার। কি যেন চিন্তা করে হেসে উঠল ভূতটা। তারপর হাত নাচিয়ে বলল, চলো আরেকটা ক্রিসমাস দেখা যাক। ভূতের কথাটা শেষ হতে না হতেই খানিকটা বড় হয়ে গেল বালক স্ক্রুজ। ঘরটা হয়ে গেল আরও অন্ধকারাচ্ছন্ন, আরও নোংরা অদৃশ্য হয়ে গেল প্যানেলের কিছু অংশ। ফেটে গেল জানালার পাল্লা। ছাদ থেকে প্লাস্টার খসে বেরিয়ে পড়ল নিচের ইট। বালক স্ক্রুজ কিন্তু এসব পরিবর্তনের কিছুই টের পেল না। অন্য দিনগুলোর মতোই আজও সে একাকী। তবে আজ পড়াশোনায় মগ্ন নয় সে। পায়চারি করছে ঘরটার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। ভূতটার দিকে চাইলেন স্ক্রুজ, তারপর দরজার দিকে। দরজা খুলে গেল। ছুটে এসে ঘরে ঢুকল ছোট্ট একটি মেয়ে। দুহাতে তার গলা জড়িয়ে চুমু খেতে খেতে ডাকতে লাগল, ভাই ভাই বলে। আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি বলে হাততালি দিয়ে হেসে উঠল সে। হ্যাঁ, বাড়ি যাবে তুমি। বাড়ি, বাড়ি, বাড়ি। বাড়ি, বলল ছেলেটা। হ্যাঁ, আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল মেয়েটির মুখ। বাড়ি যাবে তুমি, চিরদিনের জন্যে আর কখনোই তোমাকে পালাতে হবে না। এক রাতে শুতে যাবার আগে বাবা আমার সাথে এমন গল্প জুড়ে দিলেন যে সাহস করে বলেই ফেললাম তোমাকে ফিরিয়ে নিয়ে যাবার কথা। রাজি হলেন বাবা। ওই দেখো, তোমার জন্য গাড়ি পাঠিয়েছেন। আর কখনোই তোমাকে আসতে হবে না এখানে। খুব মজা হবে এবার ক্রিসমাসে। এমন আনন্দ করব যেমনটা পৃথিবীতে আর কেউ কখনো করেনি। বেশ পাকা পাকা কথা শিখেছিস তো তুই, বলল বালক। আবার হাততালি দিয়ে হেসে উঠল মেয়েটি। পায়ের পাতায় ভর দিয়ে জড়িয়ে ধরতে চাইল ভাইকে। তারপর টেনে নিয়ে যেতে লাগলো হাত ধরে। উপায়ন্তর না দেখে ছেলেটিও নিজেকে সমর্পণ করল বনের এই শিশু সুলভ চপলতায়। মেয়েটির সৌন্দর্য দেখে মনে হয় যেন কারো নিঃশ্বাসের ছোঁয়াতেও বিবর্ণ হয়ে যেতে পারেও, বলল ভূত। তবে ওর অন্তরটা ছিল চিরদিনই বড়। হ্যাঁ, বললেন স্ক্রুজ, ঠিকই বলেছ। ও মারা গেছে বড় হয়ে, বলল ভূত। খুব সম্ভব বাচ্চা কাচ্চাও ছিল। একটা ছেলে, বললেন স্ক্রুজ। ঠিক, বলল ভূত। তোমার ভাগ্নে। ভূতের এই কথায় কেন যেন সামান্য অস্বস্তি বোধ করলেন স্ক্রুজ। তারপর বললেন, দ্বিতীয় পর্বের সমাপ্তি এখানেই।